জি, ধন্যবাদ। আমি প্রথমেই খুব অভিনন্দন জানাই যারা উদ্যোক্তা এই ধরনের একটা ইকোনমিক রিফর্ম সামিট 2025 আয়োজন করেছেন। আমি মনে করি এটা খুবই টাইমলি একটা সামিট, রিফর্ম সামিট, এবং এই রিফর্মস রিলেটেড যেসব আলোচনা হবে আমি আশা করছি যে সেগুলো আমাদের সামনের রাজনৈতিক দলগুলো সেখান থেকে ইনপুট নিতে পারবেন এবং সামনের দিনগুলো তাদের ম্যানিফেস্টোকেও ডেভেলপ করতে পারবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ফোরামটা আছে নাগরিক কোয়ালিশন এবং অন্যরা, তারা এটাকে হয়তো সরকারের কাছেও প্রেজেন্ট করতে পারবেন। আমি প্ল্যানিং প্রসেসে একটু কথা বলবো। তো আমার তো মাত্র 6 মাস হলো এখানে, কিন্তু তার আগে আমি একটু ওভারঅল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটা নিয়ে কথা বলতে চাই। এখানে আলোচনা হয়েছে অনেক কিছুই, কিন্তু আমরা যেটা বেশি আলোচনা করি সেটা হচ্ছে আমরা সাপ্লাই সাইড নিয়ে কথা বলি, যে আমরা কি করছি, কি দিতে পারছি। আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির কথা বলছি, আমরা ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলছি, আমরা লজিস্টিক নিয়ে কথা বলছি, কিন্তু ডিমান্ড সাইড নিয়ে আমরা কথা বলছি না খুব বেশি। মানে ইনভেস্টররা এসে বাংলাদেশে কোন জায়গাটা ইনভেস্ট করবেন। ডক্টর মাসুর কিছুটা বলেছেন যে এফিসিয়েন্সি সিকিং ইনভেস্টমেন্ট হবে না ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সের এখন আর সুযোগ নেই, সেটা অলরেডি সেই ফেজ আমরা চলে গেছি। এখন ন্যাচারাল রিসোর্স সিকিং বলতে আসলে মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথাই বলা হয়, যেখানে এখন বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর বলতে আরএমজি ছাড়া আর কোনো পটেনশিয়াল এই পর্যন্ত সেভাবে দেখা যায়নি যেখানে ইনভেস্টররা এসে ইনভেস্ট করতে পারেন। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইনভেস্টমেন্টের জন্য আগে স্পেসটা তৈরি করা। সেই জায়গাটা কোথায়, আপনি যেটা আমাকে বললেন যে রিসোর্সটা কোথায় আমরা অ্যালোকেট করব খুব বেশি, সেই জায়গাটাতে আমি যেটা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ইনভেস্টমেন্ট পলিসির একটা ক্লোজার সিনক্রোনাইজেশন দরকার। এবং সেটা যদি না হয় আসলে ইনভেস্টমেন্ট আমরা যত কথাই বলি, আমরা এখানে যত ইনসেন্টিভ দিই, যত ফ্যাসিলিটিস দিই, ইনভেস্টমেন্ট আসবে না। আমি সেদিক থেকে বলতে পারি যে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন বা একটু যদি লিটারেচার দেখেন জানবেন যে ইস্ট এশিয়ান যে গ্রোথ মডেলটা আছে, তারা কিন্তু স্টার্ট করেছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি দিয়ে। তারপরে কিন্তু তারা চলে গেছে, দেন তারা যখন অ্যাপারেল ইন্ডাস্ট্রি দিয়ে একটা আপার লেভেলে গেছে, দেন তারা কিন্তু ইনভেস্ট করেছে মূলত ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, এইসব জায়গায়। এখন আমাদের মতো দেশে যেখানে আমাদের অ্যাপারেলস ইন্ডাস্ট্রিতে আমরা মনে করি যে আমরা অনেকটা একটা একটা লেভেলে পৌঁছে গেছি যেখান থেকে আর খুব বেশি যাওয়ার নেই। আমি যদি বিং এ ম্যাক্রো ইকোনমিস্ট, আমি যদি দেখি যে রেডিমেড গার্মেন্টসের কন্ট্রিবিউশন ইকোনমিতে কিন্তু কমে আসছে, ওভার টাইম জিডিপিতে কমে আসছে, রেমিটেন্সের কন্ট্রিবিউশন কমে আসছে, তাহলে আমরা আগাবো কী দিয়ে? সেই জায়গা থেকে আমার মনে হয় ইস্ট এশিয়ান মডেলটাকে আমাদের ফলো করা দরকার। আমাদের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং অটোমোবাইলস এইসব ইন্ডাস্ট্রিতে মোর ইনভেস্টমেন্ট করার জন্য যে ইকোসিস্টেমটা ডেভেলপ করা দরকার, আমি মনে করি সেখানে বেশি জোর দেওয়া দরকার। অ্যান্টি এক্সপোর্ট বায়াস যেসব জিনিসগুলো তো আছে, যেসব ট্যারিফ ট্যাক্সের বিষয়গুলো আছে, সেখানে মনোযোগ দেওয়া দরকার। কারণ হচ্ছে কি, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বা অন্যান্য বা আইসিটি এই জাতীয় জিনিসগুলোতে মেধার দরকার। আমাদের পপুলেশন আছে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা ফেজ আমরা পার করছি, কিন্তু আমাদের সেখানে আমরা হিউজ ইনভেস্টমেন্টের হয়তো দরকার নেই, যেখানে একটা জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট হতে পারে। আমি মনে করি যে এটাকে একটা জোর দেওয়া যেতে পারে যে আসলে ইনভেস্টমেন্টের জায়গাগুলো খোঁজে। ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এখন অনেক দেশ এগিয়ে যাচ্ছে, ড্রোন বানাচ্ছে, বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি করছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে। সুতরাং এইসব জায়গাতে আমাদের মনোযোগ দিতে হবে, যাতে করে ইনভেস্টররা এখানে লুক্রেটিভ একটা স্পেস পায় যে হ্যাঁ এই জায়গাটাতে কম খরচে তারা ইনভেস্ট করতে পারবে, দে উইল গেট মোর রিটার্ন। আমার কাছে ওটা খুব গুরুত্বপূর্ণ। আমি রাস্তাঘাটে আমার আজকে আসতে 1.5 ঘন্টা লেগেছে, আমি জানি যে এটা কর্মঘন্টা লস হয়েছে, কিন্তু ইনভেস্টরের জন্য আমার মনে এটার চাইতে তার বেশি দরকার সে হচ্ছে তার মার্কেটটা সে দেখবে যে কত বড় মার্কেট আছে এই দেশে। এটা 20 কোটি মানুষের দেশ, এটা ইজ এ হিউজ মার্কেট, সেটা ইন্ডাস্ট্রি বলেন, অটোমোবাইলস বলেন, ইলেকট্রনিক্স বলেন, অন্যান্য জিনিসের জন্য। সুতরাং এই দিক থেকে আমাদের মনে হয় মনোযোগ দিতে হবে। আর সাপ্লাই সাইডের কথা সবাই জানেন, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অবশ্যই মেনটেন করতে হবে। সেখানে আমরা মনে করি যে ফিনান্সিয়াল সেক্টরে যে ক্ষতিটা করে যাওয়া হয়েছে সেখান থেকে একটা স্টেবিলিটি আনার জন্য কিছু হয়তো রিফর্মস কমিশন থাকতে পারে, ব্যাংকিং কমিশন হতে পারে সামনের দিনগুলোতে। তারপরে ল্যান্ড ইউজ নিয়ে একটা ভালো পলিসি দরকার। প্রথমে আমি ইনিশিয়াল প্রেজেন্টেশনটা শুনছিলাম যে ইকুইটির কথা বলা হচ্ছিল, এখন যদি ল্যান্ডের দাম এত হাই হয় তার ইকুইটির ভ্যালু তো অনেক বেড়ে যাবে, সুতরাং সেখানে ইনভেস্ট করতে আসবে কে জন্য সেখানে। তো সেগুলোর একটা নতুন, যেমন জাপানে আমি ছিলাম অনেকদিন, জাপানের ল্যান্ড ট্রাস্ট পলিসি করা হয়েছে, অর্থাৎ ল্যান্ডের
ওনারশিপটা রেখে দিয়ে তাকে সারা জীবন ধরে ওখান থেকে যে রিটার্নটা দেওয়া যায়, কিন্তু ল্যান্ডটা হচ্ছে লিজ নেবে। এই ধরনের কিছু ইনোভেটিভ পলিসিতে আসা যেতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জোর দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথা বলছি, ডিমান্ড সাইডটা আমাদের মোর ইম্পর্টেন্ট দেন সাপ্লাই সাইড। আমরা সাপ্লাই সাইড নিয়ে অনেক কথা বলছি গত 10-20 বছর 30 বছর যাবৎ, খুব বেশি কিন্তু এগোতে পারিনি। সুতরাং এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার। এখন আমি আসি যে প্ল্যানিং প্রসেসের জায়গা থেকে আমরা এখন কি করতে পারি। একটা হচ্ছে যে 8-5 প্ল্যানটা শেষ হয়েছে এই জুনে, সুতরাং এরপর আমরা 9-5 প্ল্যান পোস্টপোন করে দিয়েছি। এটার একটা কারণ হচ্ছে পলিসি কন্টিনিউশন না, আসলে ওইটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট ছিল তার প্রিভিয়াস গভর্নমেন্টের, সুতরাং সেখানে আমরা কন্টিনিউ করতে চাইনি। যার কারণে তাদের যে অ্যাম্বিশাস যেই ইন্ডিকেটরগুলো ছিল আমরা সেগুলো রাখিনি বা সেগুলো নিয়ে কাজ করিনি, যার কারণে এই বছরটা পলিসি প্ল্যান নাই, এটা একটা গ্যাপ তৈরি হয়েছে। সুতরাং আমি আসার পরে আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার সহ কথা বলেছি যে আমরা একটা শর্ট টার্ম রিকভারি প্ল্যান করতে পারি কিনা ইকোনমির জন্য, যেটা স্ট্র্যাটেজিক্যালি পরবর্তী গভর্নমেন্টকে লিভারেজ দেবে, যে এটা ধরে ভবিষ্যতের অর্থনীতি কোন দিকে যেতে পারে সেই আলোচনাটা করার জন্য। তো সেখানে আমি ব্যুরোক্রেটিক যে প্রসেস সেটাকে তো আর বিট করতে পারিনি, আমার 5-6 মাস লেগে গেছে ওই জিনিসটা পাস টাস করে আনতে, এখনও পুরোপুরি ফাইনাল হয়নি। তো এখন আমার মনে হয় যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন আসছে, আমরা হয়তো এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা হয়তো নাও করতে পারি, যত নেক্সট গভর্নমেন্ট আসার পরে হয়তো এই জিনিসে মনোযোগ দিতে পারি, এমনও হতে পারে। অথবা আমরা কাজ শুরু করলেও এই মুহূর্তে সেটা দিয়ে কত দূর এগোতে পারবো জানি না। তবে আমাদের ভবিষ্যতে হয়তো 9-5 প্ল্যানে যাবে কিনা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে, এবং সেই জায়গাগুলোতে অবশ্যই এই যে স্ট্র্যাটেজিটা এই জন্য দরকার যে ইকোনমি আসলে কোন দিকে যাবে সেই জায়গাটা দিক দিক নির্দেশনাটা খুবই দরকার, এবং সেটা প্ল্যানিং মিনিস্ট্রি থেকে, প্ল্যানিং জেনারেল ইকোনমিক্স ডিভিশন থেকে হয়ে থাকে। সেটা আমরা করতে পারলে খুব ভালো হয়, অথবা আমরা একটা ইন্টারিম শর্ট টার্ম 2 বছরের প্ল্যানও করতে পারি। একটা রিকভারি প্ল্যান দরকার, এটা শুধুমাত্র যে গত 10-12 বছরে যেভাবে ইকোনমিকে ইনফ্রাস্ট্রাকচার লেড গ্রোথের কথা বলে, যেখানে হিউজ কারাপশনের মাধ্যমে যে একটা সাস্টেইনেবল গ্রোথ মডেলে কিন্তু আমরা যেতে পারিনি, যে কথাটা বললেন, সেই গ্রোথ কিন্তু মুখ থুবড়ে পড়েছে। এখন ক্লাইমেট চেঞ্জের ইস্যুজ আছে, সাস্টেনেবিলিটিটাকে সর্বত্রই নিয়ে আসতে হবে, সাস্টেনেবল অ্যাপ্রোচটাকে নিতে হবে। সেই জায়গাগুলোকে মাথায় রেখে একটা শর্ট টার্ম বা একটা রিকভারি স্ট্র্যাটেজি আমি মনে করি যে থাকাটা খুব দরকার, এবং সেটা থাকার পরে আমরা একটা লং টার্ম প্ল্যানের দিকে যেতে পারি। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ। তো আমি আর সময় নিব না, ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর।